বেশ। সো লেট মি স্টার্ট। আমি শুরু করছি আজকের লেকচার। যেটা প্রথমেই বলে রাখি সেটা হচ্ছে যে গত যে 14টা মতো ক্লাস নিয়েছি সেখানে আমাদের সিলেবাস কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশনের পোর্শনটা পুরোটা করে ফেলেছি। ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিস, স্ট্যান্ডার্ড অ্যান্ড নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল করে ফেলেছি। Difference between declarative and expressive forms of language, different kinds of sentences সেটা আমরা শেষ করে ফেলেছি। আমরা রেজিস্টার কাকে বলে পড়েছি, কলোকেশন কাকে বলে পড়েছি। কেবলমাত্র আমাদের বাকি আছে স্টাইলিস্টিক্স, যেখান থেকে প্রশ্ন খুবই কম আসে। আমি এখানে অনেকগুলো প্রশ্ন দেখিয়েছি, কিন্তু আসল পরীক্ষাতে প্রশ্ন বেশ খানিকটা কম আসে, কারণ এই পোর্শনটা একটু ডিফিকাল্ট। মানে এটা তোমাদের জন্য ঠিক নয়, এটা মাস্টার ডিগ্রি যাদের ইংরাজিতে যারা MA পড়ে তাদের এই স্টাইলিস্টিক্স অংশটা রয়েছে। তোমাদেরকেও সিলেবাসে ঢুকিয়ে দিয়েছে, আর কি করা যাবে। তো যাই হোক, এই স্টাইলিস্টিক্স বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং কিছু শর্ট কোয়েশ্চেন এবং 5 এবং 10 নম্বরের প্রশ্ন কি কি ধরনের এখান থেকে আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব আজকের ক্লাসে। তাহলে আমি আজকের ক্লাসের যে মেইন বিষয়বস্তু স্টাইলিস্টিক্স, সেই স্টাইলিস্টিক্স কি সেই জায়গাতে আমি চলে যাচ্ছি। আগে তোমরা আমাকে বলো যে তোমরা প্রত্যেক দিনের জীবনে স্টাইল বলতে কি বোঝো? হোয়াট ইজ স্টাইল? স্টাইল বলতে তোমরা ডেইলি লাইফে কি বোঝো? বলো, STYLE। স্টাইল বলতে তোমরা কি বোঝো? ধরন বা এক ধরনের গেটআপ যদি বলি। রাইট রাইট রাইট। স্টাইল মানে বেসিক্যালি, খুব ভালো উত্তর দিয়েছে, এক ধরনের টাইপ, স্পেসিফিক ডিসিপ্লিন অফ রিপ্রেজেন্টিং সামওয়ান। তাহলে যাক, আমি যদি হাফ হাতা সোয়েটার পরে তোমাদের সামনে আসি, ইটস আ স্পেসিফিক ফর্ম অফ স্টাইল। যদি আমি টুপি পরতাম ব্রিটিশদের মতো, বা অন্যভাবে নিজেকে সাজাবার চেষ্টা করতাম, so that is also a different form of style. So style statement basically depends also on the culture, সেই বিশেষ সংস্কৃতি যেখান থেকে স্টাইল উঠে আসে সেই সংস্কৃতিকেও কিন্তু স্টাইল রিপ্রেজেন্ট করে। ফর এক্সাম্পল, in Pakistan there is a predominance of wearing kurta বা পাজামা। পাকিস্তানে কুর্তা বা পাজামা এটা একটা স্পেসিফিক ফর্ম অফ স্টাইল, খুব বেশি লোকজন পরে। একই রকম ভাবে পাগড়ি, পাগড়ি ক্যান অলসো বি ডেসক্রাইব নট অনলি আ রিলিজিয়াস অ্যাটায়ার বাট অলসো আ কাইন্ড অফ স্টাইলিস্টিক রিপ্রেজেন্টেশন অফ দ্য সিখস। শিখরা নিজেদেরকে পাগড়ি পরে রিপ্রেজেন্ট করছে, সো এটা একটা স্টাইলিস্টিক রিপ্রেজেন্টেশনও বটে। ফলে স্টাইল হচ্ছে একটা বিশেষ ধরন, ঠিক আছে? একটা বিশেষভাবে কোনো একটা ব্যক্তি বা কোনো একটা বস্তুকে বা কোনো একটা সংস্কৃতিকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করছি, দ্যাট ইজ দ্য পার্ট অফ দ্য স্টাইল অর স্টাইলিস্টিক্স। বাট দিস ওয়ার্ড স্টাইলিস্টিক্স is basically part of the linguistics. And what is linguistics? Linguistics is basically bhasha vigyan. Linguistics is the field or the study of the language and how language is used in our daily life. So stylistics is basically a branch of the applied linguistics. Applied mane folito, applied mathematics mane folito gonit, applied linguistics মানে ফলিত ভাষা বিজ্ঞান, ফলিত মানে অ্যাপ্লাইড মানে প্র্যাকটিক্যালি প্রত্যেক দিনের জীবনে আমরা কেমন করে ভাষাকে ব্যবহার করি সেটাই অ্যাপ্লাইড জায়গাতে দেখানো হয়। সো স্টাইলিস্টিক্স ইজ বেসিক্যালি আ ব্রাঞ্চ অফ দ্য অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স, ইজ দ্য স্টাডি অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ টেক্সটস অফ অল টাইপস and or spoken language in regard to their linguistic and tonal style, where style is the particular variety of language used by different individuals or in different situations or settings. So there are various variables to stylistics. Stylistics অনেকগুলো জিনিসের উপরে ডিপেন্ড করে। কি কি জিনিসের উপরে ডিপেন্ড করে? The variety of language used by the different individuals. তুমি আমি তোমার যে ব্যবহার করা ল্যাঙ্গুয়েজ, বীরভূমিয়ান dialect will be different from my use of the language, which has its
কলকাতা টোন, আমি অনেকটা কলকাতার বেসিসে বাংলা বলি, তোমাদের হয়তো বীরভূমের বাংলা অনেকটা এখানের থেকে ডিফারেন্ট। সুতরাং একজনের ভাষা বলার যে স্টাইল সেটা ডেফিনেটলি ইন্ডিভিজুয়ালের উপরে ডিপেন্ড করে চেঞ্জ হবে। ইন্ডিভিজুয়াল মানে তুমি আমি, যে ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজ ইউজার তাদের ভাষার ব্যবহার বা ধরনের ওপর ডিপেন্ড করে কিন্তু ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ becomes different. আর কিসের উপরে ডিফারেন্ট হতে পারে অ্যাপার্ট ফ্রম দ্য ইন্ডিভিজুয়াল ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ? ডিফারেন্ট সিচুয়েশনস অর সেটিং। ডিফারেন্ট সিচুয়েশন মানে ফর্মাল অর ইনফর্মাল, স্ট্যান্ডার্ড অর নন স্ট্যান্ডার্ড। হতে পারে কোনো অফিসের মধ্যে তুমি কথাটা বলছো, অর ইউ আর ডেলিভারিং আ লেকচার ইন আ সেমিনার, তখন আলাদা হবে। আমি অফিসিয়ালি তোমাদের ক্লাস নিচ্ছি, আমার সঙ্গে তোমার ইন্টারাকশন ডিফারেন্ট হবে। এই অফিসিয়াল ক্লাসের ডোমেনের বাইরে গিয়ে অন্যরকম হবে। ফলে বেসিক্যালি স্টাইলিস্টিক্সও ইটস আ ব্রাঞ্চ অফ দ্য অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স, is the study and interpretation of the texts of all types, spoken or written, in regard to their stylistic and tonal style. সেই পার্টিকুলার কোনো একটা টেক্সট, কোন টেক্সট, এটা একটা পার্টিকুলার টেক্সট, এটা কোন স্টাইলে লেখা হয়েছে, কোন ভ্যারাইটিতে লেখা হচ্ছে। যখন কোনো একটা পার্টিকুলার বিজ্ঞান বা কোনো একটা পার্টিকুলার ফিল্ড অফ দ্য অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স একটা পার্টিকুলার টেক্সট স্পোকেন বা রিটেন, মুখে বলা বা লেখা যেভাবেই হোক না কেন, কিভাবে হয়েছে, কোন স্টাইলে হয়েছে, সেটা যখন দেখার চেষ্টা করে তাকে বলা হয় স্টাইলিস্টিক্স। তাহলে স্টাইলিস্টিক্স কি? স্টাইলিস্টিক্স is the study of a text. Text মানে কি বল? What is the meaning of the word text? বলো, what is the word of the meaning of the word text? Text মানে কি বলা উচিত? স্যার লেখা। নট অনলি লেখা, দুটোই হতে পারে, বলা বা লেখা দুটোই হতে পারে। সো টেক্সটের যদি এক্স্যাক্ট আমরা বাংলা মানে করতে চাই, টেক্সট মানে হচ্ছে বেসিক্যালি পাঠ্য। পাঠ্য যে কোনো জিনিস যেটা পড়া যেতে পারে, সেটা লেখা হতে পারে, বলা হতে পারে। ওকে, টেক্সট বলতে পাঠদান হতে পারে, একটা বিশেষ ধরনের পাঠ, পয়াকা ঠ, সবই টেক্সটের মধ্যে পড়ে। আমি কোনো একটা বিষয়কে কেমনভাবে দেখছি সেটা পুরোটাই টেক্সটের মতো করে পড়ে। ইনফ্যাক্ট এখন পোস্ট স্ট্রাকচারালিজম বলে এক ধরনের ফিল্ড, তোরা এখনো ভালো করে জানিস না তোমরা, পোস্ট স্ট্রাকচারালিজম ফিল্ডের ইনভেনশনের ফলে যে কোনো কিছুকেই টেক্সট বলে। ফর এক্সাম্পল, মোবাইল ইজ আ টেক্সট। তুমি যে টেক্সট মেসেজ দেখো সেই টেক্সট মেসেজ নয়, মোবাইলকে একটা টেক্সট হিসেবে দেখা যেতে পারে। বাজারের থলি একটা টেক্সট। তুমি যখন প্রত্যেক দিনের মাছের বাজার করতে যাও, মাছের বাজারের থলির মধ্যে তো রক্ত লেগে যায়। ফলে থলিকে দেখে বুঝতে পারো যাতে নিরামিষ বাজার হয়েছে না আমিষ বাজার হয়েছে। থলির মধ্যে পালং শাক রয়েছে নাকি পুঁই শাক রয়েছে নাকি মাছের মাথার মুড়ো রয়েছে, সেটা তুমি থলিকে দেখেই বুঝতে পারো। থলিও একটা টেক্সট, রেলওয়ে টাইম টেবিল একটা টেক্সট। আমাদের প্রত্যেক দিনের জীবনের প্রত্যেকটা বস্তু, আমাদের চারিদিকে যেগুলো ছড়ানো রয়েছে টেবিলের মধ্যে, চার্জার থেকে শুরু করে গ্রাফিক ট্যাবলেট, প্রত্যেকটাই এক একটা টেক্সট। কারণ প্রত্যেকটাই কোনো না কোনো গল্প বলে। আমার এই চশমা কিছু না কিছু একটা স্মৃতি, কিছু না কিছু একটা গল্প বলে। ফলে প্রত্যেকটাই টেক্সট। ফলে স্টাইলিস্টিক্স হচ্ছে কোনো একটা পার্টিকুলার টেক্সট কিভাবে কি ধরনে লেখা হয়েছে সেই নিয়ে পড়াশোনা, সেই ধরন নিয়ে বা সেই পার্টিকুলার টেক্সটের স্টাইল নিয়ে বা টোনাল স্টাইল নিয়ে যখন বলে। ফর এক্সাম্পল, যখন তুমি টাইমস অফ ইন্ডিয়া পড়ছো, টাইমস অফ ইন্ডিয়া ইজ আ ফেমাস নিউজ পেপার, অর ওয়ের ইউ আর রিডিং আনন্দবাজার পত্রিকা, সেই পার্টিকুলার নিউজ পেপারের টোনের সঙ্গে, ফর এক্সাম্পল আনন্দলোক একটা সিনেমার ম্যাগাজিন, সেই দুটো পত্রিকার তো টোনের, টেক্সটের, লেখার ধরনের ডিফারেন্স হবে, তো হতে তো বাধ্য। এই যে ডিফারেন্স, বাংলা একটা সিরিয়াল আর তার সঙ্গে সঙ্গে নেটফ্লিক্সে একটা ওটিটি প্ল্যাটফর্মে কোনো একটা ব্রিটিশ থ্রিলার, তাদের ধরন তো আলাদা হবে, তাই তো? বাংলা সিরিয়াল আর হিন্দি সিরিয়ালের মধ্যে ধরনের তফাৎ হবে। তো এই যে এগুলো প্রত্যেকটাই টেক্সট, বাংলা সিরিয়ালও টেক্সট,
হিন্দি সিরিয়ালও টেক্সট, কারণ তোদের জীবনকে এটা ভয়ঙ্করভাবে প্রভাবিত করছে। তোমরা প্রত্যেক দিনের জীবনে একটা বড় অংশ রাধারানী বা কোনো একটা বাংলা সিরিয়াল, কৃষ্ণকলি, এই সমস্ত দেখে সময় কাটাও। ফলে তোমাদের জীবনকে যা কিছু প্রভাবিত করছে, যে কোনো গল্প, যে কোনো উপন্যাস, যে কোনো সিরিয়াল, যে কোনো সিনেমা, প্রত্যেকটাই টেক্সট। তুমি পড়ছো, শুনছো, দেখছো বা লিখছো। সো স্টাইলিস্টিক্স হচ্ছে is the study and interpretation of the text of all types, spoken or written, in regard to their linguistic and tonal style, তাদের ভাষাতাত্ত্বিকের বলার ধরন এবং তাদের টোন কি বলতে চায় সেই ধরনটা নিয়ে ডিল করে linguistic কি কি। for example, the vernacular or everyday language may be used among casual friends, whereas more formal language with respect to grammar, pronunciation or accent and lexicon or choice of words is often used in a cover letter and resume and while speaking during a job interview। যেটা কথা আমি ফর্মাল এবং ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ পড়াবার সময় বলেছি, যে আমরা প্রত্যেক দিনের কথা বলার সময় অনেক সময় ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ ইউজ করি। ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ মানে কলোকেটেড ল্যাঙ্গুয়েজ বা কলোকিয়ালিজম ইন ল্যাঙ্গুয়েজ। প্রত্যেক দিনের জীবনের মধ্যে কেমন আছি রে, এই ভালো আছি, চলে যাচ্ছে, ভালো নেই। এই যে আমাদের কথা বলার যে ধরনটা, এটা অত্যন্ত ক্যাজুয়াল হতে পারে। আবার যখন আমরা কোনো একটা অফিসিয়াল লেটার লিখছো, যখন তোমরা কৃষ্ণচন্দ্র কলেজে এসে প্রিন্সিপালের সঙ্গে কথা বলছো বা কারোর সঙ্গে কথা বলছো, তোমাদের বলার ধরন, ভাষার ভঙ্গি, গ্রামার, যে গ্রামারের ইউজ করা, প্রোনাউন্সিয়েশন, উচ্চারণের ভঙ্গি সবই পাল্টে যাচ্ছে। লেক্সিকন মানে শব্দ চয়ন। লেক্সিকন মানে হচ্ছে মানে বেসিক্যালি এমন একটা জায়গা যেখানে অনেক শব্দ থাকে, শব্দ ভান্ডার, ওয়ার্ড বুক, ডিকশনারিকে লেক্সিকন বলা হয়। তোমাদের শব্দ ভান্ডার অন্য সবকিছু পাল্টে যাচ্ছে। এই যে ফর্মাল, ইনফর্মাল, স্ট্যান্ডার্ড, নন স্ট্যান্ডার্ডে লেখা হচ্ছে, যে পদ্ধতি ডিটারমাইন করে যেটা কিসে লেখা হচ্ছে, ফর্মাল না ইনফর্মাল, স্ট্যান্ডার্ড না নন স্ট্যান্ডার্ড, সেই ডিসিপ্লিনটাকে বলা হয় স্টাইলিস্টিক্স। মনে থাকবে STYLISTICS, বলো মনে থাকবে, বলো মনে থাকবে, শুনতে পেলাম না, হ্যাঁ মনে থাকবে, ভেরি গুড। স্টাইলিস্টিক্স কিন্তু এবারের পরীক্ষায়, কারণ এবারের পরীক্ষা যেহেতু 5 এবং 10 নম্বরের প্রশ্ন আসছে, 5 নম্বর বা 10 নম্বরের প্রশ্নে কিন্তু পড়তে পারে স্টাইলিস্টিক্স। মাথায় রেখো, এই জায়গাটা একটু ভালো করে মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? স্টাইলিস্টিক্স is a conceptual discipline may attempt to establish principles capable of explaining particular choices made by the individuals and social groups in their use of language, such as in the literary production and reception of the genre, the study of the folk art, in the study of the spoken dialects and registers, and can be applied to areas such as discourse analysis as well as literary criticism। মানেটা আমি বলবো, স্টাইলিস্টিক্স কি? স্টাইলিস্টিক্স ইজ আ কনসেপচুয়াল ডিসিপ্লিন। কনসেপচুয়াল ডিসিপ্লিন মানে কোনো ডিসিপ্লিন ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে হয়। ফর এক্সাম্পল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, যেগুলো অ্যাপ্লাইড অনেক ক্ষেত্রে ডিসিপ্লিন, যেগুলো আমাদের প্রত্যেক দিনের জীবনে কাজে আসে। কিন্তু কনসেপচুয়াল ডিসিপ্লিন হচ্ছে যেটা তোর মনের মধ্যে আছে, কনসেপ্ট তোর মাথার মধ্যে রয়েছে তোমাদের। সো ইটস আ কনসেপচুয়াল ডিসিপ্লিন, যেটা কি করে, দ্যাট মে অ্যাটেম্প টু এস্টাবলিশ, যেটা এস্টাবলিশ করার চেষ্টা করে বা স্থাপন করার চেষ্টা করে কি, যে প্রিন্সিপলস কেপেবল অফ এক্সপ্লেনিং পার্টিকুলার চয়েসেস মেড বাই দ্য ইন্ডিভিজুয়ালস। ধরা যাক তোমাদের এখানে অনেক আছে, কমলি আছে, মাম্পি আছে, আরো অনেকে আছে, পিয়ালি আছে, পায়েল আছে। তোমাদের যে ভাষা, তোমাদের যে চয়েস, ভাষার তো একটা চয়েস হয়, ভাষার তো সিলেকশন হয়, শব্দের তো প্রত্যেকেরই সিলেকশন হয়, নিজেরা শব্দকে তোমরা চয়ন করো। এই ভাষার যে চয়েসটা, এটা কি কারণে হলো, কেন পায়েল এই শব্দটাকে ব্যবহার করলো? কারণ দেখা যাবে হয়তো রিসার্চ করে যে পায়েলের পরিবারে এই শব্দটা বেশি করে ব্যবহার করা হয়, যদি ছোটবেলা থেকে পায়েল এই শব্দটা ব্যবহার করতে বেশিরভাগ শিখেছে। ফলে স্টাইলিস্টিক্স দেখে যে একজন ইন্ডিভিজুয়াল বা ইন্ডিভিজুয়াল ইন এ সোশ্যাল সেটিং, একটা সামাজিক পার্টিকুলার সেটিংয়ে সামাজিকভাবে কেন একটা বিশেষ ধরনের শব্দ বা একটা বিশেষ ধরনের ভাষা কেন বলে, হোয়াই। এবং এছাড়াও এই সোশ্যাল গ্রুপস, মানে সোশ্যাল গ্রুপ মানে ধরো যে বীরভূমের বাসিন্দারা
একটা নির্দিষ্ট লিঙ্গুইস্টিক কমিউনিটি, একটা সোশ্যাল গ্রুপও বটে। বা ধরা যাক বীরভূমের যারা পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ, যারা ঝাড়খণ্ডের দিকে থাকে, ডোম, সাঁওতাল, তারা কেন এই বিশেষ ধরনের ভাষাই কেন বলে। এবং বিভিন্ন সময়ই লিটারারি প্রোডাকশনে কেন বিশেষ ধরনের ভাষা ব্যবহার করা হয়। লিটারারি প্রোডাকশন মিনস এনি কাইন্ড অফ লিটারারি অ্যাক্টিভিটি লাইক রাইটিং পোয়েট্রি, রাইটিং ফিকশন ইটসেট্রা। আমি এক্সাম্পল দিচ্ছি, ধরা যাক রবীন্দ্রনাথ যখন 19th সেঞ্চুরিতে তারা লেখালেখি করেছেন একটা বড় অংশ, রবীন্দ্রনাথের ভাষা কেন জীবনানন্দের ভাষার থেকে ডিফারেন্ট, কেন আলাদা রবীন্দ্রনাথের লেখা, কেন কালিদাসের লেখা সংস্কৃত অন্যান্য সংস্কৃত অথরের থেকে আলাদা, কোন কোন সামাজিক এলিমেন্ট, কোন কোন পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল অ্যান্ড লিঙ্গুইস্টিক এলিমেন্ট কালিদাসকে কালিদাস হতে সাহায্য করেছে, কেন রবীন্দ্রনাথের লেখা প্রেমেন্দ্র মিত্র লেখার থেকে আলাদা। এই যে আমি ডিফারেন্স করছি প্রত্যেকটা লেখকের লেখার স্টাইলের ওপরে, এটাই বলা হচ্ছে স্টাইলিস্টিক্স, দ্য স্টাডি অফ দ্য ফোক আর্ট। ফোক আর্ট মানে, ফোক মানে বলো, ফোক সং মানে কি? FOLK বলা উচিত। শাস্ত্রীয় সঙ্গীত না, ওটা তো ক্লাসিক্যাল সং। ফোক মানে কি? তো তোমাদের ওখানে যে গান গাওয়া হয় বাউল গান, সেটা কি লোকসঙ্গীত? তো ফোক মিউজিক হচ্ছে লোকসঙ্গীত, যেটা লোকের মুখে বেড়ায়। বাউল গীতি একটা লোকসঙ্গীত। সো বাউল গীতির যে বলার ধরন, লালন বলল যে জাত কারে কয়, লালন তাই নিয়ে প্রশ্ন তুলল। তো সেটা কেন রবীন্দ্রসঙ্গীতের থেকে আলাদা, সেটা বোঝা যাবে যখন স্টাইলিস্টিক্স অ্যানালিসিস তুমি করবে। স্টাইলিস্টিক অ্যানালিসিস করলে সেখানকার কোন কোন গ্রামার স্পেসিফিক্যালি ইউজ করা হয়েছে, কোন কোন ইডিয়াম ইউজ করা হয়েছে, সেই যেখান থেকে লালনের গান এসছে সেই সময়কার সমাজ ব্যবস্থার যে অ্যানালিসিস সেটা ঘটবে সেখানে। এর মাধ্যমে বোঝা যাবে যে লালনের সঙ্গীত কেন রবীন্দ্রসঙ্গীত থেকে কোন কোন জায়গাতে ডিফারেন্ট হচ্ছে। বুঝতে পেরেছো? ফলে এইটাই কিন্তু স্টাইলিস্টিক্স করে। স্টাইলিস্টিক্স ইজ দ্য study and interpretation of the texts in particular social contexts. It tries to explain the particular choices made by the individual, why the individuals are making this kind of linguistic choices, কেন এই বিশেষ ধরনের সিলেকশনরাই তারা করছে। And it is also the study of the spoken dialects and registers. Register কাকে বলে বলেছি, context specific professional use of the language is known as register. ডাক্তাররা ইউজ করে, ইঞ্জিনিয়াররা ইউজ করে। এবং স্পোকেন ডায়ালেক্ট, যে বিভিন্ন উপভাষা যেগুলো মুখে বলা হয়, তো সেগুলো কিভাবে মানুষের জীবনকে প্রভাবিত করছে, লেখার ধরনকে প্রভাবিত করছে, এগুলো প্রত্যেকটাই স্টাইলিস্টিক এগুলো দেখে। স্টাইলিস্টিক্স এই বিষয়গুলো নিয়ে চর্চা করে। তাহলে আমি অলরেডি তোমাদেরকে ফোনেটিক্স, ফোনোলজিক্যাল, মরফোলজিক্যাল, সিনট্যাকটিক এবং সিম্যান্টিক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এই জিনিসগুলো স্টাইলিস্টিক্স আলোচনা করে। ফোনেটিক মানে উচ্চারণগত, ফোনোলজিক্যাল মানে বলো কি? উচ্চারণ বিদ্যা। রাইট, খানিকটা রাইট, আবার খানিকটা ঠিক নয়। ইয়েস, দেখো আমি এটা তোমাদেরকে দ্বিতীয় দিনকে, মানে যখন এই ক্লাসের যে সেকেন্ড ডে ছিল সেখানে ভালো করে পুরোটাই পড়িয়েছিলাম। খুলছে না কেন? ভালো করে এখানে খুলছে। চলো, ফোনিম মানে হচ্ছে বেসিক্যালি, মানে ফোনোলজি মানে হচ্ছে বেসিক্যালি স্টাডি অফ দ্য ফোনিম। ফোনিম মানে হচ্ছে শব্দের যে সবচেয়ে ছোট ইউনিট তাকে, ধরা যাক ক্যাটের ক্যা, টা, এই যে ছোট্ট ছোট্ট যে ইউনিট, সেগুলো দিয়ে কিন্তু ভাষা তৈরি হয়। অ্যা সাউন্ড মানে অ সাউন্ড থেকে এসছে, ব সাউন্ড, চ সাউন্ড, এর স্টাডি হচ্ছে ফোনোলজি। আর ফোনেটিক্স হচ্ছে উচ্চারণের স্টাডি, মানে মানে স্পিচ সাউন্ডস, এই যে ধ্বনিতত্ত্ব, তাকে ফোনেটিক্স বলে। মরফোলজি হচ্ছে স্টাডি অফ দ্য ওয়ার্ডস। সিনট্যাক্স হচ্ছে ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস, বাক্যের স্টাডি হচ্ছে সিনট্যাক্স।
আর সেম্যান্টিক্স হচ্ছে লিটারাল মিনিং অফ দ্য ফ্রেজেস এন্ড সেন্টেন্সেস। ফ্রেজেস এবং সেন্টেন্সের যে লিটারাল মানে আক্ষরিক যে অর্থ সেটা নিয়ে সেম্যান্টিক্স ডিল করে। সো ফোনেটিক্স, ফোনোলজি, মরফোলজি, সিনট্যাক্স এবং সেম্যান্টিক্স অর্থাৎ সেন্টেন্স, ওয়ার্ডস, ফ্রেজেস এবং স্পিচ সাউন্ডস এইগুলো প্রত্যেকটা নিয়ে কিন্তু স্টাইলিস্টিক্স ডিল করে। মনে থাকবে, এই জায়গাটা কিন্তু মুখস্থ করতে হবে। Stylistics is the study of the linguistic style, whereas theoretical linguistics is the study of the linguistic form. Stylistic কি দেখে? লিঙ্গুইস্টিক স্টাইল দেখে, কিভাবে স্টাইলে লেখা হচ্ছে, কোন স্টাইলে। অন্যদিকে লিঙ্গুইস্টিক্স হচ্ছে বেসিক্যালি ফর্মের স্টাডি, মানে কেমন করে, মানে এই ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার কেমন করে তৈরি হয়, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এই যে স্ট্রাকচার, এটা লিঙ্গুইস্টিক্স দেখে। কিন্তু স্টাইলিস্টিক্স কোন স্টাইলে লেখা হচ্ছে, কোন ধর্মে লেখা হচ্ছে। So linguistic form is generated from the components of the language, like sounds, and consist of the representation, like phonetic, phonological, morphological, syntactic, semantic, etc., which together form a code by which we say or write has a specific meaning. এই যে কোডগুলো, যেটা শব্দ তৈরি করে, যেটা ভাষা তৈরি করে, যেটা অনেক সময় সেন্টেন্স তৈরি করে, বিভিন্ন কোডগুলো দিয়েই কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ তৈরি হয়। So language is nothing but linguistic codes. Language is nothing but linguistic sign system. ভাষার যে চিহ্ন বিজ্ঞান, চিহ্ন দিয়ে তৈরি, ভাষা তো চিহ্ন। লিঙ্গুইস্টিক বা ল্যাঙ্গুয়েজ ইজ নাথিং বাট সাইন্স। এই যে এ, বি, সি, ডি এগুলো প্রত্যেকটাই চিহ্ন, এর তো কোনো আলাদা মানে নেই। এই চিহ্ন দিয়ে তৈরি ভাষা যখন একসঙ্গে মিলে একটা লিঙ্গুইস্টিক কোড তৈরি করে এবং একটা স্পেসিফিক মানে জেনারেট করে, তখনই যেভাবে এই মানেটা জেনারেটেড হচ্ছে সেটাকেই আমরা বলতে পারি স্টাইলিস্টিক্স। মনে থাকবে? মনে থাকবে? বলো। বেশ, এই স্টাইলিস্টিক্স এর বেশ কয়েকটা এইমস এবং অবজেক্টিভ রয়েছে। কি কি অবজেক্টিভ? তোমাদের এই পুরো উত্তরটা না লিখলেও হবে, যখন লিখবে পরীক্ষার খাতায় মাথায় রেখো যে এই ইম্পর্টেন্ট অংশগুলো একটু দেখে দেবে। প্রথমে ডেফিনেশনটা লিখবে, তারপরে কোন কোন জায়গাতে স্টাইলিস্টিক্স কোন কোন জিনিসগুলোকে কেন্দ্র করে বিবর্তিত হচ্ছে বা আবর্তিত হচ্ছে, যেরকম ফোনেটিক, ফোনোলজিক্যাল, মরফোলজিক্যাল, সিনট্যাকটিক, এটা লিখবে। এবং লিখবে যে স্টাইলিস্টিক্স এর অবজেক্টিভ কি কি। কি কি স্টাইলিস্টিক অবজেক্টিভ? এখানেও বড় বড় করে দিয়েছি, এখানেও দিচ্ছি। 1 নম্বর হচ্ছে কমিউনিকেটিং মিনিংস which go beyond the linguistically determined meanings. ভাষার বাইরে দাঁড়িয়েও, মানে শুধুমাত্র যে আক্ষরিক ভাষা তার বাইরেও একটা মানে তৈরি করে। ফর এক্সাম্পল আমি দিচ্ছি, বুঝে দেখো জটায়ুর কলমের জোর, থোড় বড়ি খাঁড়া, লিখে তাড়া তাড়া, এইবারে লিখেছেন খাঁড়া বড়ি থোড়। যে থোড় বড়ি খাঁড়া, খাঁড়া বড়ি থোড় যে কথাটা আমরা ব্যবহার করি, এর মানেটা হচ্ছে রিপিটেটিভ, একই জিনিস বারবার বলা। কিন্তু থোড়ের মানে কি? থোড় মানে হচ্ছে এক ধরনের মোচার মতো জিনিসপত্র যেটা দিয়ে রান্না হয়। কিন্তু এই থোড় বড়ি খাঁড়া, খাঁড়া বড়ি থোড় বলতে আমরা বাঙালিরা কি শুধুমাত্র মোচার জিনিসকে বোঝাই? বোঝাই না তো। কি কাকে জিনিসকে বোঝাই? যে একই ধরনের জিনিস, হ্যাঁ, থোড় বড়ি খাঁড়া, খাঁড়া বড়ি থোড় বলে যাচ্ছে, একই জিনিস বারবার বলছে। ফলে এইটাই কিন্তু স্টাইলিস্টিক্স। এটাই হচ্ছে একটা স্পেসিফিক স্টাইল, বলার ধরন, যেটা আক্ষরিক মানের বাইরে গিয়ে অন্য কিছুকে কনভে করতে পারে। ধরা যাক আমি বলছি আমার পেটের মধ্যে ছুঁচো দৌড়চ্ছে, তুমি কি এটার এক্সাক্ট ট্রান্সলেশন করতে পারবে? পারবে না। কিন্তু এটা স্পেসিফিক স্টাইল অফ ল্যাঙ্গুয়েজ আমি বলার চেষ্টা করলাম, যার মানে আমার প্রচন্ড খিদে পেয়েছে। কিন্তু এটা বাঙালি ছাড়া কোনো সাহেবের পক্ষে জানা সম্ভব নয়। যে ধরা যাক ছুঁচো মানেও জানে, পেটও মানে জানে, কিন্তু দৌড়চ্ছ মানেও জানে। কিন্তু পেটে ছুঁচো দৌড়চ্ছে, এটা একটা স্পেসিফিক কালচার, একটা বিশেষ ধরনের সংস্কৃতি থেকে বেরোচ্ছে। আমার পাটা চিনচিন করছে, আমার মাথা ঝনঝন করছে। আমি যখন বলছি একটা স্পেসিফিক স্টাইল অফ ল্যাঙ্গুয়েজে, তোমরা সেটা ধরে ফেলছো। নেলা খ্যাপা ছেলে আমি পাগল হয়ে জাম্মু, কিন্তু একটুখানি বিষ আমি কোথায় পামু? এই পুরুলিয়ার ভাষা একটা স্পেসিফিক স্টাইল অফ ল্যাঙ্গুয়েজ, একটা বিশেষ ধরন ভাষা, যেটা হয়তো অনেকেই বুঝতে পারবে না। তোমাকে যদি আমি শিওর, তুমি যদি পুরুলিয়াতে তোমাকে ছেড়ে দেওয়া হয় কোনো একটা অযোধ্যা পাহাড়ের কোনো একটা গ্রামে, তুমি সেখানকার ভাষা বুঝতেই তোমার 4 থেকে 5 দিন লাগবে। কারণ তুমি উচ্চারণের ধরনটাই তোমার বুঝতে বেশ খানিকক্ষণ সময় লেগে যাবে। বুঝতে পেরেছো? ফলে বাংলা ভাষার যে এতগুলো ডায়ালেক্ট, এতগুলো যে উপভাষা, সেই উপভাষার উপরে যে সমস্ত স্টাইলিস্টিক পড়াশোনা হবে, সেগুলো কিন্তু তার মানেটা জানাচ্ছে যে সেই শব্দ কি কি মানে দিচ্ছে, সেই শব্দ কি করে তৈরি হলো, এই পুরুলিয়ার লোকেরা এই ধরনের শব্দই কেন ব্যবহার করে, ওয়াই।
why they are choosing or selecting these kind of words, কেন কেন ব্যবহার করে। এই যে কেন প্রশ্ন, এই কেন প্রশ্নের উত্তরের দিকে নিয়ে যায় কে? স্টাইলিস্টিক্স। মনে থাকবে? বলো। ভেরি গুড। সো স্টাইলিস্টিক্স কি করে? কমিউনিকেটিং মিনিংস which go beyond the linguistically determined meanings, ভাষাতাত্ত্বিক ভাবে যে মিনিংটা অলরেডি ডিটারমাইন, যেটা আগে থেকে নির্দেশিত, তার বাইরে মানে কমিউনিকেট করে। আর কি করে? কমিউনিকেটিং অ্যাটিটিউড। অ্যাটিটিউড মানে ইটস আ পারসুয়েসিভ এফেক্ট অফ দ্য স্টাইল। আমি পড়াচ্ছি, এটা আমার, এটা এক ধরনের আমার অ্যাটিটিউড, এক ধরনের আমার স্টাইল। এই অ্যাটিটিউডটাও কনভেড হয় স্টাইলিস্টিক্সে। আর কি হয়? এক্সপ্রেসিং অর কমিউনিকেটিং ইমোশন, আমার যন্ত্রণা, আমার আকাঙ্ক্ষা, আমার লোভ, ক্রোধ। আমি মাঝে মাঝে রেগে যাই পড়ানোর মধ্যে। আমার যে ইমোশন, আমার যে আবেগ, আমার যে অনুভূতি, সেটা তো ভাষার মধ্যে বিস্তারিত হয়, ভাষার মধ্যে তার তো রিফ্লেকশন হয়, সেটাও কিন্তু স্টাইলিস্টিক্স সেটাও ডিটারমাইন করে। সো এই সব কিছু নিয়ে কিন্তু স্টাইলিস্টিক্স। এইবার হচ্ছে, এটাও 5 নম্বরের প্রশ্নে পড়তে পারে, হোয়াট আর দ্য এরিয়াজ ইনক্লুডেড ইন টিচিং স্টাইলিস্টিক্স। যখন স্টাইলিস্টিক আমি পড়াবো, কোন কোন এরিয়া আমরা স্টাইলিস্টিক্সের মধ্যে নিয়ে আসবো, কোন কোন এরিয়া একটু দেখি। 1 নম্বর হচ্ছে ন্যারেটিভ স্ট্রাকচার। ন্যারেটিভ মানে কি বলো? ন্যারেটিভ মানে কেউ বলতে পারবে? খুবই সহজ, তোমরা ন্যারেশন পড়েছো। ছোট স্ট্রাকচার। আরেকবার বলো বাবা। ছোট ছোট স্ট্রাকচার। ছোট না। ন্যারেটিভ মানে হচ্ছে বাংলা যাকে বলে বৃত্তান্ত। ইটস আ স্পোকেন অর রিটেন অ্যাকাউন্ট অফ এ কানেক্টেড ইভেন্টস, আ স্টোরি। এক ধরনের গল্প যেটা মুখে বলতে পারি অথবা যেটা আমি লিখতে পারি। মহাভারত ইজ এ ন্যারেটিভ। কানেক্টেড ইভেন্টস, একে অপরের সঙ্গে জড়িত থাকতে হবে। যে কোনো রামায়ণ এক ধরনের ন্যারেটিভ। সো বেসিক্যালি ন্যারেটিভ ইজ মিনস বাংলায় বৃত্তান্ত। it can be told as a story, এক ধরনের গল্প, অনেকে টেল বলে। any account of a series of related events or experiences, যেটা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, whether fictional, non fictional, newspaper, biography, documentary, travelogue, memoir, সবকিছুই ন্যারেটিভের মধ্যে পড়ছে। জওহরলাল নেহরুর glimpses of the world history বা discovery of India, এগুলো প্রত্যেকটাই একটা ন্যারেটিভ। বা স্টার আনন্দ যে নিউজ যখন পড়ছে, এক একটা নিউজ যেটা একে অপরের সঙ্গে কানেক্টেড, সেগুলো প্রত্যেকটা একটা ন্যারেটিভ তৈরি করছে, পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করছে। সো ন্যারেটিভকে নিয়ে স্টাইলিস্টিক্স ডিল করে। সেই ন্যারেটিভের স্ট্রাকচারটা কিরকম দুভাবে বলছে। 2 নম্বর হচ্ছে পয়েন্ট অফ ভিউ অ্যান্ড ফোকালাইজেশন। পয়েন্ট অফ ভিউ মানে বলো, বলা উচিত। হোয়াট ইজ পয়েন্ট অফ ভিউ? তোমরা যেখান থেকে দেখা হচ্ছে। রাইট, পয়েন্ট অফ ভিউ মানে যেখান থেকে দেখা হচ্ছে। আর একটা ভালো শব্দ হচ্ছে ইংরেজিতে বলা হয় পার্সপেক্টিভ। আমি কোন পার্সপেক্টিভ থেকে দেখছি ইজ নোন অ্যাজ পয়েন্ট অফ ভিউ। আবার ন্যারেটিভে পয়েন্ট অফ ভিউ বলতে কিন্তু একটু অন্যরকম। পয়েন্ট অফ ভিউ মানে হচ্ছে এক ধরনের মোড অফ ন্যারেশন, কিভাবে ন্যারেটিভটা হচ্ছে। কত ধরনের পয়েন্ট অফ ভিউ হয় বলো? ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ, সেকেন্ড পারসন পয়েন্ট অফ ভিউ, omniscient পয়েন্ট অফ ভিউ। তোমরা যখন কোনো একটা লেখা পড়ো, লেখক যখন গল্পটাকে লিখেছেন, লেখক গল্পের চরিত্র নন, অথচ লেখক সবই জানেন, গল্পের আগা পাঁচতলা চরিত্র হয়েও সবকিছু জানেন। সেটা হচ্ছে omniscient পয়েন্ট অফ ন্যারেশন। omniscient মানে সর্বজ্ঞ, প্রায় ঈশ্বরের মতো। ঈশ্বরকে তো আমরা omniscient, omnipotent বলি, যার সমস্ত ক্ষমতা রয়েছে। সো omniscient ন্যারেটার হচ্ছে সেই ন্যারেটার যে সবকিছু জানে। আবার ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ মানে যে সবকিছু জানে না, যে গল্পের নিজের চরিত্র, যে গল্পটা পুরোটা বলে যাচ্ছে গল্পের ঢঙে, আমি, আই, এইভাবে এই ধরনের গল্প লেখা হয়। আই এম অরিন্দম ঘোষ, আই এম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ, কৃষ্ণচন্দ্র কলেজ, হেতমপুর, বীরভূম। যদি এভাবে কোনো গল্প আমি লিখি, তাহলে সেটা ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউতে হবে। তাহলে স্টাইলিস্টিক কি করে? পার্সপেক্টিভ বা পয়েন্ট অফ ভিউটাতে দেখে। ধরা যাক মহাভারত, মহাভারত কে লিখছে? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মহাভারত লিখছে। তিনি আবার এই মহাভারতের একজন চরিত্র, কারণ ব্যাসদেরই জন্ম দিচ্ছে
তোমাদের পাণ্ডু এবং ধৃতরাষ্ট্রের জন্ম দিচ্ছে ব্যাসদেব অম্বা এবং অম্বিকার গর্ভে, তাই তো? এর ফলে ব্যাসদেব মহাভারতের একটা চরিত্র, আবার কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস মহাভারতের একজন লেখক, হি ইজ দ্য ক্রিয়েটার অ্যান্ড এট দ্য সেম টাইম হি ইজ ওয়ান অফ দ্য চিরঞ্জীবিজ, যে সারা জীবন বেঁচে থাকবে, তাকে কেউ মারতে পারবে না এই পৃথিবীতে। এখনো বলা হয় কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বেঁচে আছেন এই পৃথিবীতে। ফলে এই যে পার্সপেক্টিভ, বেদব্যাসের পার্সপেক্টিভ, হি ইজ অ্যাট দ্য সেম টাইম আ রাইটার, আ ক্রিয়েটার অ্যান্ড হেন্স অ্যাট দ্য সেম টাইম আ ক্যারেক্টার। এর ফলে মহাভারতের বলার ধরনটাই বদলে যাচ্ছে। এই যখন আমি মহাভারতের পড়াশোনা করবো তখন ন্যারেটার বা কোন পয়েন্ট অফ ভিউতে লেখা হচ্ছে সেটা তো আমি দেখবো, তাই তো? ফলে পয়েন্ট অফ ভিউ হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট স্টাইলিস্টিক্স এর। 3 নম্বর পার্ট সাউন্ড প্যাটার্নিং, ধ্বনির ব্যবহার, কোন ধ্বনি, কোন উচ্চারণের কিরকম ভাবে রাইম স্কিম গুলো করা হয়েছে, ছন্দ মিলিয়ে মিলিয়ে, স্টাইলিস্টিক্স এর পার্ট। 4 নম্বর তোমরা জানো সিনট্যাকটিক এন্ড লেক্সিক্যাল প্যারালেলিজম এন্ড রেপিটেশন, মানে একই শব্দ বারবার কোন কোন জায়গাতে করা হয়েছে। প্যারালেলিজম মানে প্যারালেল করছে, একে অপরের মানে পাশাপাশি পরিপূরক ভাবে রাখা হচ্ছে যাতে শব্দের মধ্যে উচ্চারণগত মিল থাকে। এর ফলে যেটা ঘটে সেটা হচ্ছে ছন্দ পাওয়া যায়। অবশ্যই ছন্দের জন্য আলাদা মিটার এন্ড রাইম, অর্থাৎ এই জিনিসগুলোকে নিয়ে কিন্তু স্টাইলিস্টিক ডিল করে। স্টাইলিস্টিক মিটার এবং রাইমকে নিয়ে ডিল করে। সিনট্যাকটিক এবং লেক্সিক্যাল, লেক্সিক্যাল মানে কি, রিলেটেড টু দ্য ওয়ার্ড, শব্দ ভান্ডারকে নিয়ে ডিল করে। কোন সাউন্ড বা ধ্বনিতে লেখা হচ্ছে ডিল করে, কোন পার্সপেক্টিভে লেখা হচ্ছে তাই নিয়ে ভাবে, এবং কি বৃত্তান্ত কেমন ভাবে স্ট্রাকচার হচ্ছে, ন্যারেটিভ স্ট্রাকচার, তাই নিয়ে ভাবে। এছাড়াও ভাবে জনরা নিয়ে, জনরা মানে সাহিত্যের রীতি বা রূপ। জনরা বলতে কাকে বোঝায় বলো? ধরা যাক ফিকশন, নন ফিকশন, উপন্যাস, গল্প, ছোট গল্প, শর্ট স্টোরি, পোয়েট্রি। আমরা জেনারেলি লিটারারি জনরাকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রোজ, একটা হচ্ছে পোয়েট্রি। এবার প্রোজের অনেকগুলো ভাগ রয়েছে। ধরা যাক নভেল অর ফিকশন, দেন দেয়ার ইজ নন ফিকশন, দেন দেয়ার ইজ ড্রামা। ড্রামা হচ্ছে তো নাটকও আছে, নাটককে আবার দুটো ভাগে ভাগ করা যায়, ট্র্যাজেডি এবং কমেডি। আবার পোয়েট্রি অনেক ধরনের পোয়েট্রি হয়, সনেট হয়, লিরিক হয়, লিমেরিক হয়, বিভিন্ন ধরনের কবিতা হয়। এত তো আমাদের জানতে হবে না, খালি জানো যে এই যে সাহিত্যের যে বিভিন্ন রূপ, যে বিভিন্ন ধরন, বিভিন্ন টাইপ, এটাকে জনরা বলা হয়। কি বলা হয়? GNRE বা জনরা। ফ্রেঞ্চ অনেক সময় এটাকে জঁর বলে, জঁর, মনে থাকবে। সাহিত্যের কোন কোন ধরনের রীতি বা রূপ রয়েছে সেটা জনরার মধ্যে পড়ে। এছাড়াও মাইমেটিক, রিপ্রেজেন্টেশনাল এবং রিয়েলিস্টিক এফেক্ট। মাইমেটিক মানে মাইমেসিস, এসছে একটা গ্রিক শব্দ, অ্যারিস্টটলের ক্রিয়েটেড। মাইমেসিস মানে হচ্ছে আমাদের জীবন যেভাবে চলছে আর্টও সেরকম ভাবেই চলছে। জীবনের থেকে আর্ট বা কোনো একটা ক্রিয়েটিভ ওয়ার্ক আলাদা নয়। ফলে জীবনের অ্যাক্টিভিটিকে যখন প্যারালাল করছে, রিফ্লেক্ট করছে জীবনের অ্যাক্টিভিটিকে, তখন সেটা মাইমেসিস হচ্ছে। বুঝেছ? একই রকম ভাবে মেটা রিপ্রেজেন্টেশন অফ স্পিচ অ্যান্ড থট, এগুলো প্রত্যেকটাই এই মাইমেসিসের পার্ট। সো এই জিনিসগুলো কিন্তু তোমাদের এই স্টাইলিস্টিক্স এর মধ্যে আছে। তোমাদের এই 10-11 নম্বর পয়েন্ট তোমাদের না লিখলেও হবে, লিখতে পারো তোমরা মেটাফার এন্ড আদার ওয়েজ অফ ইনডাইরেক্ট মিনিং। মেটাফার মানে আগে তুমি বলেছিলাম ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডেজার্ট। ক্যামেলের সঙ্গে শিপকে তুলনা করা হচ্ছে, কারণ ক্যামেলও ডেজার্টের মধ্যে একা চলে, আবার সমুদ্রের মধ্যে জাহাজও একা চলে, আর কোনো যানবাহন আগে অন্তত চলতো না। ফলে এইরকম ভাবে আর কি মেটাফার কে এক ধরনের বিশেষ ফিগার অফ স্পিচ ইউজড হয় স্টাইলিস্টিক্সে। সো এই হচ্ছে স্টাইলিস্টিক্সের মানে লেখার ধরন। মানে স্টাইলিস্টিক্সের কোন কোন জায়গা নিয়ে স্টাইলিস্টিক্স ডিল করে তার উত্তর হচ্ছে এটা। আচ্ছা, এর পরের প্রশ্নটা হচ্ছে ডিসকাস 5 ফ্যাক্টরস দ্যাট কন্ট্রিবিউট টু দ্য স্টাইল অফ আ পিস অফ রাইটিং। 5টা ফ্যাক্টর বলো যেটা স্টাইলিস্টিক্স কে ভয়ঙ্কর ভাবে প্রভাবিত করে। এই 5টা ফ্যাক্টর কি কি আলোচনা করছি, আমরা আগেও আলোচনা করেছি। ফোনেটিক লেভেল, 5টা লেভেল আছে। একটা হচ্ছে ফোনেটিক লেভেল, একটা হচ্ছে ফোনোলজিক্যাল লেভেল, একটা হচ্ছে গ্রাফোলজিক্যাল লেভেল, আর একটা হচ্ছে গ্রামাটিক্যাল লেভেল,
আর একটা হচ্ছে লেক্সিক্যাল লেভেল। তাহলে প্রশ্নটা কি? ডিসকাস দ্য 5 ফ্যাক্টরস দ্যাট কন্ট্রিবিউট টু দ্য স্টাইল অফ এ পিস অফ রাইটিং। 5টা ফ্যাক্টরের কথা বলো যেটা একটা বিশেষ ধরনের লেখার স্টাইলকে প্রভাবিত করবে। এই 5টা ফ্যাক্টর কি কি, সেই 5টা ফ্যাক্টর নিয়ে আমরা আলোচনা করব। প্রথম, তোমরা সবকটা শব্দই জানো। প্রথম ফ্যাক্টরটা মানে ফোনেটিক। ফোনেটিক মানে কি বলো? একটু আগেই বলেছি, বলো ফোনেটিক্স মানে কি? খুবই সহজ, একটু আগেই তো বললাম। মানুষ কিভাবে শব্দ বা ধ্বনি উচ্চারণ করে তাই নিয়ে ফোনেটিক্স ডিল করে। আমি বললাম অ, তুই বললে আহ। এই যে বিভিন্ন ধরনের সাইন, সাউন্ড, phonetics is the branch of the linguistics that studies how humans make and perceive sounds. মানুষেরা কিভাবে ধ্বনি বা শব্দ, শব্দ নয় ধ্বনি কেমন করে তৈরি করে এবং কেমন করে তার মানে করে। আমি বললাম খুবই যন্ত্রণা হচ্ছে, উফ, তুমি সঙ্গে সঙ্গে বুঝতে পারলে এটা আমার যন্ত্রণা হচ্ছে, তুমি পারসিভ করে নিলে আমার যন্ত্রণা। এটা হচ্ছে ফোনেটিক্স। মনে থাকবে, ফোনেটিক্স হচ্ছে এক ধরনের ফিল্ড যেগুলো ধ্বনিকে ডিল করে। তাহলে স্টাইলিস্টিক্সের প্রথম যে লেভেল সেটা হচ্ছে ফোনেটিক লেভেল। ইট মিনস এক্সামিনিং দ্য সাউন্ডস অফ এ ল্যাঙ্গুয়েজ কামস আন্ডার দ্য লেভেল অফ দ্য ফোনেটিক্স। অর্থাৎ প্রথম তার ধ্বনিগুলোকে, তার উচ্চারণগত ব্যাপারগুলোকে ডিল করা, উচ্চারণ ব্যাপারগুলোকে আরো ভালো করে ডিল করবে। ফোনেটিক নয়, সেটা হচ্ছে ফোনোলজিক্যাল লেভেল। Phonological level means studying the sound system of any given language. এখানে শুধুমাত্র ধ্বনি, এখানে একটা সাউন্ড সিস্টেম। সাউন্ড সিস্টেম মানে ধ্বনিগুলো একটা পার্টিকুলার সিস্টেমে কেমন করে ব্যবহৃত হচ্ছে, অ্যান্ড ফর্মাল রুলস অফ প্রোনাউন্সিয়েশন। ধ্বনি দিয়েই তো শব্দ উচ্চারিত হয়। আহ, উহ, এহ, ওহ, এই ধরনের জিনিসপত্র দিয়েই তো আমরা এই যে প্রত্যেক দিনের শব্দ উচ্চারণ করছি। তুমি কেমন আছো, কেমন, কেমন, এই তিনটে সাউন্ড নিয়ে কেমন আছো, তাই তো? সো ফোনেটিক লেভেল, তারপরে ফোনোলজিক্যাল লেভেল। Phonological level means it's the formal study of the sound system and formal rules of the pronunciation. উচ্চারণের যে বিশেষ ধরনের নিয়মগুলো সেগুলোই ফোনোলজিক্যাল লেভেলে আলোচনা করা হয়। এর পরের যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে গ্রাফোলজিক্যাল লেভেল। গ্রাফোলজিক্যাল লেভেল মানে কি? গ্রাফোলজি মানে কি? রিলেটেড টু রাইটিং। গ্রাফ মানেই লেখার সঙ্গে যা জড়িত। ইট ইজ দ্য স্টাডি অফ আ ল্যাঙ্গুয়েজেস রাইটিং সিস্টেম অর গ্রাফোলজি। একটা ভাষা কিরকম ভাবে লেখা হয় তাকে গ্রাফোলজি বলা হয়, রাইটিং সিস্টেমকে বলা হয় গ্রাফোলজি। সো দ্য রুল অফ দ্য স্পেলিং, কেমন করে স্পেলিং মানে কি? স্পেলিং মানে কি এটা না বললে উচ্চারণ নয়। স্পেলিং মানে কি এটা বলা উচিত। স্পেলিং মানে বানান। অ্যাবসলিউটলি, স্পেলিং মিন্স রুল অফ বানান, কেমন করে বানান হবে। রুল ইউজ অফ প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ, তারপরেরটা উচ্চারণ, সরি, তারপর রুল অফ ইউজ অফ পাংচুয়েশন। পাংচুয়েশন মানে ফুল স্টপ, কমা, নোট অফ ইন্টারোগেশন, এক্সক্লামেশন, বিস্ময়সূচক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। ক্যাপিটালাইজেশন, কোথায় ক্যাপিটালে দেবো, আই ক্যাপিটালে হবে। ফন্ট স্টাইল, ফন্ট মানে FONT, এই যে লেখা হচ্ছে, এই যে লেখার স্টাইলটা কিসে হবে এটাকে ফন্ট বলে। কোনটা ইটালিক্স, একটা ডিফারেন্ট কাইন্ড অফ ফন্ট। প্যারাগ্রাফিং, কোথায় প্যারাগ্রাফ চেঞ্জ হবে, এবং লাইন স্পেসিং, দুটো লাইনের মধ্যে কতটা প্রভেদ থাকবে, এগুলো প্রত্যেকটাই স্টাইলিস্টিক্সের গ্রাফোলজিক্যাল লেভেলের মধ্যে পড়ছে। গ্রাফোলজি মানে হচ্ছে স্টাডি অফ এ ল্যাঙ্গুয়েজেস রাইটিং সিস্টেম। লেখাটা কিভাবে হচ্ছে, কি কি দেখে, স্পেলিং, পাংচুয়েশন, ক্যাপিটালাইজেশন, ফন্ট স্টাইল, প্যারাগ্রাফিং, লাইন স্পেসিং, লাইনের মধ্যে কতটা গ্যাপ রয়েছে, প্যারাগ্রাফ চেঞ্জ কোথায় হবে, কেমন করে লেখাটা হবে, কোথাও এমফাসাইজ দিতে হলে ইটালিক্স হবে। ক্যাপিটালাইজেশন, কোন কোন জায়গাতে ক্যাপিটাল ইউজ হবে, গডের জি বড় হলে ক্যাপিটাল জি ইউজ হবে, আই বড় হলে আইটা ক্যাপিটালে হবে। পাংচুয়েশন, কোথায় বিস্ময়সূচক চিহ্ন, কোথায় পাংচুয়েশন, কোথায় কোথায় পিরিয়ড দেবো, ফুল স্টপ দেবো, এগুলো প্রত্যেকটাই পাংচুয়েশনের মধ্যে। স্পেলিং,
স্পেলিং মানে বানানগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, এগুলো প্রত্যেকটাই গ্রাফোলজিক্যাল লেভেলের মধ্যে পড়ছে। তাহলে ফোনেটিক লেভেল, ফোনোলজিক্যাল লেভেল অ্যান্ড গ্রাফোলজিক্যাল লেভেল, তিনটে লেভেল পড়লাম। 4 নম্বর সবাই জানো গ্রামাটিক্যাল লেভেল। গ্রামার মানে কি বাংলায়? গ্রামার মানে কি বলা উচিত? ব্যাকরণ। ব্যাকরণ। ব্যাকরণের মধ্যে কি কি ইনক্লুডেড? টেন্স ইনক্লুডেড। ব্যাকরণের মধ্যে নাউন, ভার্ব, অবজেক্ট, যে ভেরিয়াস পার্টস অফ দ্য স্পিচ সেগুলো ইনক্লুডেড। এগুলো প্রত্যেকটাই ব্যাকরণের মধ্যে পড়ছে। সো স্টাইলিস্টিক্স এর ব্যাকরণগত মানে হচ্ছে যে আমি যদি বলি তুই কি করছো, এটা কি ব্যাকরণগতভাবে ঠিক কথা? তুই কি করছো? না স্যার। না, হবে তুমি কি করছো বা তুই কি করছিস, তাই তো? যখনই এই ধরনের ভুল আমি একটা ব্যাকরণগত জিনিস রাখছি তখনই স্টাইলিস্টিক্স ধরবে। কিন্তু আবার কবিতার ক্ষেত্রে অনেক সময় ভুল গ্রামাটিক্যাল বা ভুল সেন্সের জিনিসও চলে যায়, কারণ সেটা কবিতা, তাই ফলে সেখানে অ্যালাউ করা হবে। এই যে নিয়ম বিশেষে স্টাইলিস্টিক্স পরিবর্তন হয়, সেজন্যই এটা স্টাইলিস্টিক্স, এটা একটা বিশেষ ধরনের ধরন, বুঝতে পেরেছ? ফলে এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে গ্রামাটিক্যাল লেভেল। ইন দিস লেভেল both the syntactic and morphological levels are analyzed. মরফোলজিক্যাল মানে সঠিক শব্দ এখানে চুজ করা হয়েছে কিনা, দ্যাট ইজ মরফোলজিক্যাল, সঠিক শব্দ এখানে চুজ করা হয়েছে কিনা। এবং সিনট্যাকটিক মানে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার রিলেটেড, প্রপার জিনিসপত্র, এখানে সেন্টেন্সটা প্রপার কনসেপ্ট হচ্ছে কিনা, ক্লজেস, ওয়ার্ডস, নাউন্স, ভার্বস এগুলো ঠিকঠাক বসছে কিনা। ইন্টারনাল, ইট ট্রাইজ টু অ্যানালাইজ the internal structure of the sentences in a language. একটা বাক্যের যে ইন্টারনাল স্ট্রাকচার, যার গঠনটা ঠিকমতো হয়েছে কিনা গ্রামারের বা ব্যাকরণগত দিক থেকে, সেটা দেখার চেষ্টা করে। 5 নম্বর লেভেল হচ্ছে লেক্সিক্যাল লেভেল। লেক্সিক্যাল মানে হচ্ছে ইট ইজ দ্য স্টাডি অফ দ্য ওয়ে ইন হুইচ ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস অর ফ্রেজেস কাম টুগেদার ইন ডিফারেন্ট প্যাটার্ন ইন ডিফারেন্ট লিঙ্গুইস্টিক কনটেক্সট। পাইলের ব্যবহার করা ভাষা, lexical words will be different from my use of the words. আমার ব্যবহার করা শব্দ থেকে তার ইউজ অফ দ্য ওয়ার্ডস ডিফারেন্ট হবে, এটাই নিয়ম। সো এই যে ইন্ডিভিজুয়াল চয়েস অফ দ্য ওয়ার্ডস কেন ডিফারেন্স হচ্ছে সেটাই লেক্সিক্যাল লেভেলে আলোচনা করে। সো ফোনেটিক লেভেল, phonological level, graphological level, grammatical level and lexical level. These are the 5 factors that contribute to the style of a piece of writing. একটা রাইটিং, একটা পিস অফ রাইটিং, একটা বিশেষ ধরনের প্যারাগ্রাফে, এই বিশেষ ধরনের লেখাতে এই 5 ধরনের জিনিস স্টাইলিস্টিক ডিফারেন্স তৈরি করে দেয়। আমার লেখা এবং তোমার লেখার মধ্যে ডিফারেন্স কিসের জন্য হবে? প্রথমত লেক্সিক্যাল লেভেলের জন্য, শব্দ আলাদা ইউজ করব। 2 নম্বর গ্রামাটিক্যাল লেভেলের জন্য, গ্রামার আলাদা ইউজ করব। 3 নম্বর গ্রাফোলজিক্যাল লেভেলের জন্য আমার ইউজ অফ স্পেলিং, পাংচুয়েশন, ক্যাপিটালাইজেশন, ফন্ট আলাদা হবে। আমি দীর্ঘদিন ধরে লিখি, তোমরা কম লেখো। 4 নম্বর ফোনোলজিক্যাল লেভেল। ফোনোলজিক্যাল লেভেল মানে হচ্ছে এক ধরনের স্টাডি অফ দ্য সাউন্ড সিস্টেম, ধ্বনিগত বা সিস্টেমের যে সাউন্ড সিস্টেমের যে রুলস গুলো সেগুলো ইউজ ডিফারেন্ট হবে। এবং ফোনেটিক লেভেল আমার লেখার মধ্যে যে প্রোনাউন্সিয়েশনের স্টাইল বা পড়ার মধ্যে যে প্রোনাউন্সিয়েশনের স্টাইল সেটা আলাদা হবে। সো এই 5খানা লেভেলে কিন্তু স্টাইলিস্টিক্স ডিটারমাইন হবে। বলো, বুঝতে পেরেছো কি পারোনি? বেশ, ভেরি গুড। এই স্টাইলিস্টিক্স থেকে বেশিরভাগ ক্ষেত্রেই বড় প্রশ্নই পড়বে, ছোট প্রশ্ন জেনারেলি পড়ে না। আমি পরের দিনকে একটা স্টাইলিস্টিক অ্যানালিসিস অফ আ পার্টিকুলার পোয়েম আমি একটু করে দেখাবার চেষ্টা করব। আজকে কয়েকটা ছোট জিনিস বলে দিই, তাহলে তোমরা মোটামুটি ডিফারেন্সগুলো বুঝতে পারবে। এবার আমি এইটা পরীক্ষায় এই প্রশ্নটা পড়ে যে হোয়াট ইজ মরফিম অ্যান্ড হোয়াট ইজ ফোনিম, কাকে ফোনিম বলে এবং কাকে মরফিম বলে। এটা স্টাইলিস্টিক্সের একদম বেসিক প্রশ্ন, এটা সারা জীবনই কাজে লাগবে, একটু মাথায় ঢুকিয়ে নিও। কাকে মরফিম বলে, কাকে ফোনিম বলে। MORPHEME, PHONEME। In linguistics, a morpheme is the smallest grammatical unit in a language. একটা ল্যাঙ্গুয়েজের সবথেকে স্মলেস্ট গ্রামাটিক্যাল, সবথেকে ব্যাকরণগত ছোট্ট ইউনিট হচ্ছে মরফিম। In other words, it is the smallest meaningful unit of a language.
একটা ভাষার বা একটা পার্টিকুলার ওয়ার্ডের বা ভাষার সব থেকে স্মলেস্ট মিনিংফুল ইউনিট যেটার মানে দাঁড়ায় এরকম সব থেকে ছোট্ট একক হচ্ছে মরফিম। The field of the study of the dedicated to the morphemes is known as the morphology. Morphology যাকে আমরা স্টাডি অফ দ্য ওয়ার্ডস বলি, যে পার্টিকুলার ফিল্ডটা এই মরফিম বা সব থেকে স্মলেস্ট মিনিংফুল ইউনিট অফ আ ল্যাঙ্গুয়েজ তাকে নিয়ে যে পার্টিকুলার ফিল্ডটা পড়াশোনা করে আলোচনা করে তাকে বলা হয় মরফিম। এক্সাম্পল, কিসের এক্সাম্পল? সো হোয়াট ইজ মরফিম? Morpheme is the smallest grammatical unit in a language. In other words, morpheme is the smallest meaningful unit of a language. মনে থাকবে, morpheme is the smallest meaningful unit of a language. ছোট্ট কিন্তু মানে থাকবে, মানে না থাকলে morpheme হবে না। Example, unbreakable comprises 3 morpheme, 3টে মরফিম রয়েছে। আন হচ্ছে একটা বাউন্ড মরফিম যেটা মানে হচ্ছে নট। আনরিচেবল মানে যেখানে পৌঁছানো যাবে না। আনঅ্যাটেনেবল মানে যাকে অ্যাটেন করা যাবে না। ব্রেক মানে হচ্ছে ব্রেক ইজ দ্য রুট ওয়ার্ড মানে যাকে ভাঙা যায় না। আনব্রেকেবল মানে যাকে ভাঙা যায় না। সেখানে 3টে শব্দ আছে এই আনব্রেকেবলের মধ্যে, 3টে মরফিম আছে, শব্দ না 3টে মরফিম রয়েছে। কি আন মানে হচ্ছে নট, ব্রেক মানে ভাঙা, আর এবল মানে হচ্ছে একটা ফ্রি মরফিম, ইট মিনস ক্যান বি ডান। সো এবল মানে হচ্ছে হ্যাঁ সম্ভব, আনব্রেকেবল মানে যাকে ভাঙা সম্ভব নয়, দ্যাট হুইচ ইজ নট ব্রেকেবল। তাহলে 3টে মরফিম, একটা বাউন্ড মরফিম, একটা ফ্রি মরফিম এবং আরেকটা ফ্রি মরফিম, এই 3টে মরফিম দিয়ে আনব্রেকেবল শব্দটা তৈরি হচ্ছে। একই রকম ভাবে আনঅ্যাটেনেবল 3টে মরফিম দিয়ে তৈরি হচ্ছে একটা শব্দ যেটা মানুষকে অ্যাটেন করা সম্ভব নয়। আনরিচেবল, আনপুট ডাউনেবল যাকে পুট ডাউন করা যায় না, তার সম্পর্কে বলা হয় বইয়ের সম্পর্কে। দিস পার্টিকুলার নিউজ পেপার ইজ আনপুট ডাউনেবল যাকে রেখে দেওয়া যায় না, মানে এক নিঃশ্বাসে রুদ্ধশ্বাসে পুরো উপন্যাসটা পড়ে ফেললাম, আনপুট ডাউনেবল নভেল। একই রকম ভাবে ফোনিম কাকে বলে? ফোনিম ইজ এনি অফ দ্য perceptually distinct units of sound in a specified language that can distinguish from one word from another. ফোনিমের কোনো মানে থাকে না। It is the perceptually distinct units of sound. Perception মানে যাকে আমি অনুভব করতে পারি, যেটা আমি ইন্দ্রিয়ের সাহায্যে বুঝতে পারি। সো ফোনিম কি? ফোনিম হচ্ছে সেই ধরনের শব্দ বা সেই ধরনের আমি বলতে পারি এক ধরনের ভাষা যেটা একে অপরের থেকে আলাদা উচ্চারণগত ভাবে। যেরকম ফর এক্সাম্পল প সাউন্ড, ব সাউন্ড, ড সাউন্ড, ট সাউন্ড ইন ইংলিশ ওয়ার্ডস। ভালো করে বোঝো, এই যে পি, বি, ডি এবং টি, এটা তো ইংরেজি, তাই তো নাকি? বলো। হ্যাঁ স্যার। কিন্তু বাংলাতেও তো এই শব্দগুলো রয়েছে। পি এর কি ইকুইভ্যালেন্ট? প। বি এর কি ইকুইভ্যালেন্ট? ব। ফলে পৃথিবীর যে কোনো ভাষাতে মাথায় রেখো যে ফোনিম গুলো একই হয়। দ্য ফোনিমস আর মোর অর লেস সেম, একটু আলাদা হতে পারে কিন্তু উচ্চারণগত দিক থেকে এক হতে বাধ্য। হয়তো বাংলাতে ক, অ, আ, ক, খ, গ্রিস দেশে অ্যালফা, বিটা, গামা, বা ইংলিশে পি, এ, বি, সি, ডি, কিন্তু উচ্চারণগত ভাবে মিল থাকবে। পি প সাউন্ড, ব সাউন্ড, ড সাউন্ড, ট সাউন্ড। ইংলিশ ওয়ার্ড প্যাড, প্যাট, ব্যাড, ব্যাট, এই যে এখানে প এবং ব সাউন্ড গুলোকে বিভিন্ন ভাবে ব্যবহার করা হচ্ছে। প্যাট, প্যাড, প্যাডে প সাউন্ডটা যেভাবে প্যাট, এখানে প্যাট সাউন্ডটা আলাদা হবে। এই একই রকম ভাবে বাংলাতেই প্রত্যেকটা সাউন্ড রয়েছে। ধরা যাক আমি বলছি ডুমুর জলা, ড সাউন্ড, ডি দিয়ে শুরু হচ্ছে, তাই তো? ফলে শব্দে অ্যালফাবেটের মধ্যে ডিফারেন্স থাকতে পারে। আমি যে অ্যালফাবেট ইউজ করছি সেখানে ডিফারেন্স থাকতে পারে, কিন্তু ফোনিম এক হবে, ফোনিমে ডিফারেন্স থাকবে না। একই রকম ভাবে ধরা যাক ইংলিশে ক্যাট, এই যে ক্যাট শব্দটার মধ্যে ক সাউন্ড ইউজ করা হচ্ছে। স্কিট, তার মধ্যেও ক সাউন্ড ইউজ করা হচ্ছে। আবার স্ক্যাট, তার মধ্যেও ক সাউন্ড ইউজ করা হচ্ছে ডিফারেন্ট ভাবে। আবার বাংলাতেও আমি যদি বলি কাক, তাতেও ক সাউন্ড রয়েছে। ফলে যে কে, পি, ব, ড, ট, এগুলো প্রত্যেকটাই বিভিন্ন সাউন্ডকে
সাজেস্ট করছে। সো ফোনিম ইজ এনি অফ দ্য পারসেপচুয়ালি ডিস্টিংক্ট ইউনিটস অফ সাউন্ড। তাহলে ফোনিমটা কি? ফোনিম ইজ বেসিক্যালি পারসেপচুয়ালি ডিস্টিংক্ট ইউনিটস অফ সাউন্ড। মনে থাকবে, পারসেপচুয়ালি ডিস্টিংক্ট ইউনিট অফ সাউন্ড, এক ধরনের ধ্বনি তত্ত্বগত উচ্চারণ, তাকে বলা হয় ফোনিম। আর মরফিম ইজ দ্য স্মলেস্ট গ্রামাটিক্যাল ইউনিট অফ এ ল্যাঙ্গুয়েজ। এটা গ্রামাটিক্যালি ভায়াবল কিন্তু স্মলেস্ট, সব থেকে ছোট্ট। আন ব্রেক এবেল, আন অ্যাটেনেবল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বলো পরিষ্কার কিনা, বলো পরিষ্কার কিনা, বলো। হ্যাঁ স্যার। বেশ, ভেরি গুড। এবার যে জিনিসটা পড়িয়ে আজকের ক্লাস শেষ করব সেটা পরের বছরের মানে মানে থার্ড সেমিস্টারে যখন পড়বে আরো বড় করে পড়বে। আমি জাস্ট এটা এখানে শিখিয়ে দিচ্ছি, হয়তো কোয়েশ্চেন পড়ে না, কিন্তু বিষয়টা জাস্ট বলে দিচ্ছি। স্টাইলিস্টিক্সের একটা পার্ট অনেক সময় পড়তে পারে। সেটা হচ্ছে সিমিলি এবং মেটাফর কাকে বলে। সিমিলি, মেটাফর, এগুলো প্রত্যেকটাই, এগুলোকে বলা হয় ফিগার অফ স্পিচ। আমরা বাংলাতে ছন্দ এবং অলংকার পড়ি। তো তোমরা কি উচ্চ মাধ্যমিকে ছন্দ এবং অলংকার পড়েছো বাংলাতে? না পড়োনি? ছিল না, তোমাদের ছিল না। বেশ। ফিগার অফ স্পিচ হচ্ছে বেসিক্যালি আমরা যে একটা ভাষা তৈরি করি বা একটা ফ্রেজ তৈরি করি, সেটাকে বিভিন্ন ধরনের এক্সপ্রেসিভ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করি, সেটাকে ফিগার অফ স্পিচ বলে। ধরা যাক আমি বলছি তোমাকে দেখতে আকাশের মতো, যে আকাশের সঙ্গে তুলনা করছি কাউকে, যখনই কিছু একটা অ্যানালজি করছি তখন সেটা হয়ে যাচ্ছে এক ধরনের সিমিলি, সিমিলারিটি থেকে। আবার যখন আমি বলছি যে ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডেজার্ট, এটার মধ্যে একটা তুলনা আছে, কিন্তু এটার মধ্যে লাইক, অ্যাজ এই শব্দগুলো না দিয়েই যখন তুলনা করছি তখন তাকে বলা হচ্ছে মেটাফর। মনে থাকবে? তাহলে সিমিলি কি? A simile is a figure of speech involving comparison of one thing with another thing of a different kind, used to make a description more emphatic or vivid. একটা কোনো একটা তুলনা করতে গিয়ে তুলনাটা যখন আমি ভিভিড করে তোলার চেষ্টা করছি তখন এই সিমিলিটাকে আমরা ব্যবহার করছি। অ্যাজ ফর এক্সাম্পল, অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, লায়নের মতো ব্রেভ। যখনই আমি লাইক, অ্যাজ এই শব্দগুলোকে ব্যবহার করছি তখন সিমিলি হচ্ছে। এক্সাম্পল কি? His headache was as painful as a root canal without the benefit of language, a laughing gas. তার যে মাথার যন্ত্রণাটা সেটা প্রায় রুট ক্যানেলের মতোই যন্ত্রণা দেয়। রুট ক্যানেল কিসে হয়? দাঁতে হয়। সো মাথার যন্ত্রণা এবং দাঁতের যন্ত্রণাকে তুলনা করা হচ্ছে। মাই লাভ ইজ লাইক এ রেড রেড রোজ, বিখ্যাত লাইন ফ্রম রবার্ট বার্নস। আমার ভালোবাসা প্রায় একটা লাল লাল গোলাপের মতো লাল। এই যে তুলনা করছে লাল গোলাপের সঙ্গে ভালোবাসার, my love is like a red red rose. Her hair was like a gravy running brown off her head and clumping up on her shoulders. তার হেয়ারটা প্রায় তার গায়ের মধ্যে বাম্পি ওয়েতে পড়ছে, ক্লাম্পিং অফ তার শোল্ডারের মধ্যে পড়ছে। তো যে তুলনা করছে অ্যাজ লাইক, ইউ আর লাইক হারিকেন, তুই প্রায় হারিকেনের মতো। হারিকেন কি? হারিকেন ইজ আ কাইন্ড অফ স্টর্ম, একটা প্রাকৃতিক দুর্যোগ। সেগুলো প্রত্যেকটাই হচ্ছে কি? সিমিলি। আর হোয়াট ইজ মেটাফর? ইউ আর মাই সান, এসইউএন, এসওএন নয়, সান মানে সূর্য, তুমি আমার সূর্য। তো সূর্যের সঙ্গে যখন তুলনা করছে। দ্য কাউচ ইজ দ্য অটোবাহান অফ দ্য লিভিং রুম। অটোবাহান মানে মানে দ্যাট হুইচ ইজ অ্যাবসলিউটলি দ্য হেড টার্নার, মানে যেটা তোমার দৃষ্টিকে ঘুরিয়ে নিয়ে চলে যায়। কাউচ এই রুমের মধ্যে সব থেকে বেস্ট দেখতে জিনিসটা, ঠিক আছে? সো এইভাবে যখন তুলনা করা হচ্ছে যে কোনো একটা জিনিসের সঙ্গে কোনো একটা জিনিসের, লাইক অ্যাজ এই শব্দগুলো না দিয়ে তাকে বলা হয় মেটাফার। মনে থাকবে? সিমিলি এবং মেটাফারের আর একটা পরিষ্কার ডিফারেন্স স্ক্রিনের মধ্যে দেখাবার চেষ্টা করছি। যদিও এটা পরীক্ষা, তোমাদের এবারের পরীক্ষায় পড়ার সম্ভাবনা কম, তাও আমি স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি সিমিলি এবং মেটাফরের পার্থক্য। দেখো এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। সিমিলি, হার হার্ট ইজ লাইক গোল্ড। লাইক শব্দ দিয়ে হৃদয়ের সঙ্গে
হৃদয়টা কিসের মতো? সোনার মতো। হার হার্ট ইজ গোল্ড, মানে লাইক টাইপ নয়, হার্টটাই গোল্ড। দ্য ওয়ার্ল্ড ইজ লাইক আ স্টেজ, পৃথিবীটা প্রায় একটা রঙ্গমঞ্চের মতো। দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ, এটা হচ্ছে মেটাফর। সিমিলি হি ইটস লাইক আ পিগ, সে প্রায় পিগের মতো খায়, হি ইজ আ পিগ। লাইক অ্যাজ এগুলো বসছে না মেটাফরে, কিন্তু তুলনাটা হচ্ছে। ইউ আর লাইক আ রক, ইউ আর আ রক। ইউর আইজ আর লাইক সানশাইন, ইউ আর মাই সানশাইন, তুমি আমার সূর্যালো। ফলে যখন ডাইরেক্ট কম্পারিজন হচ্ছে অ্যাজ, লাইক এইগুলো ছাড়া, তখন আমরা বলতে পারি যেটা ঘটছে সেটা হচ্ছে ইউজ অফ দ্য মেটাফর। আর যখন অ্যাজ, লাইক এগুলো নিয়ে করছে সেগুলো হচ্ছে সিমিলি। মনে থাকবে? হ্যাঁ স্যার। বেশ, তাহলে সিমিলি এবং মেটাফর আমরা করে ফেললাম। আমি একটু দেখাবার চেষ্টা করি, এখনো যেহেতু 3-4 মিনিট আমি ক্লাসটা নেব, একটু এই মানে এই টেবিলটা তোমাদেরকে বুঝতে হবে না, কারণ তোমাদের পরীক্ষায় এটা প্রশ্নটা এরকম ভাবে পড়বে না। আমি জাস্ট তোমাকে দেখাচ্ছি কি রকম ভাবে একটা স্টাইলিস্টিক অ্যানালিসিস হয়। ধরো যাক ওয়ার্ডসওয়ার্থের একটা বিখ্যাত কবিতা হচ্ছে ড্যাফোডিল। তোমরা কি ড্যাফোডিল পড়েছো? বলো, তোমরা কি ওয়ার্ডসওয়ার্থের ড্যাফোডিল পড়েছো? আই ওয়ান্ডার লোনলি অ্যাজ আ ক্লাউড, তোমাদের সিলেবাসে ছিল না নাকি? আমাদের সময় সিলেবাসে ছিল। ওয়ার্ডসওয়ার্থ একজন বিরাট বড় রোমান্টিক কবি, যিনি ইংল্যান্ডের বিভিন্ন ডেল এবং ভেল উপত্যকার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, এবং হি ইজ কম্পেয়ারিং হিমসেলফ উইথ আ ক্লাউড, প্রায় একটা মেঘের মতো বিভিন্ন জায়গা দিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। এই হচ্ছে কবিতাটা। I wandered lonely as a cloud that floats on high over the vales and the hills, যেটা প্রায় ভ্যালি এবং পাহাড় পর্বত উপত্যকার মধ্যে দিয়ে যাচ্ছে। When all at once I saw a crowd, আমি হঠাৎ করে বিরাট জনসংখ্যার কিছু একটা দেখলাম। ক্রাউড, কি ক্রাউড? A host of golden daffodils, মানুষ নয়, গোল্ডেন কালারের ড্যাফোডিল, এক ধরনের ফুল, দারুণ দেখতে। Beside the lake, beneath the trees, fluttering and dancing in the breeze, যেটা beside the lake, লেকের পাশে, beneath the trees, tree বা গাছের তলায়, fluttering and dancing in the breeze, যেটা ব্রিজ মানে বায়ু বা বাতাস, যার উপর দিয়ে বয়ে যাচ্ছে, এবং it is fluttering and dancing, প্রায় নড়ছে চড়ছে নাচছে। So I wandered lonely as a cloud that floats on high over the vales and the hills, when all at once I saw a crowd, a host of golden daffodils, beside the lake, beneath the trees, fluttering and dancing in the breeze, নড়ছে ব্রিজের মধ্যে দিয়ে। এটা হচ্ছে কবিতা। এবার এর যদি স্টাইলিস্টিক অ্যানালিসিস হয় কিরকম ভাবে হবে? প্রথমেই দেখো যে তোমাদেরকে এরকম একটা টেবিল, তোমাদের তো পরীক্ষাটা আসে না, আমি দেখাচ্ছি কিরকম ভাবে হবে। এরকম একটা টেবিল করে ফেলতে হয়, যেখানে ধরো দেখ আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড, এই প্রথম যে লাইনটা, ঠিক আছে, সেখানে এই কবিতার মধ্যে কটা নাউন আছে? আই নাউন, অ্যাডজেক্টিভ হচ্ছে হাই, ওয়ান্ডার্ড হচ্ছে ভার্ব, আর লোনলি হচ্ছে অ্যাডভার্ব। তো এই কবিতাতে কটা নাউন, কটা অ্যাডজেক্টিভ? ভ্যাকেন্ট অ্যাডজেক্টিভ, ফ্লোট ভার্ব, স্প্রাইটলি হচ্ছে অ্যাডভার্ব। এই প্রথমেই তালিকাটা করে দিতে হবে। গোল্ডেন ড্যাফোডিল, গোল্ডেন কথাটা আসছে তোমাদের নাউনের মধ্যে, এখানে গোল্ডেন আসবে নিশ্চয়ই। এই যে ড্যাফোডিল, গোল্ডেন শব্দটা যেহেতু তোমার একটা গুণ প্রকাশ করছে, তাই অ্যাডজেক্টিভ আসছে। সরি, গোল্ড হলে হতো, কিন্তু যেহেতু এটা গুণ প্রকাশ করেছে, তাই এটা একটা স্পেসিফিক ওয়ে অফ অ্যাডজেক্টিভে আসছে। তো এরকম ভাবে প্রথমে একটা তালিকা হয়ে যাবে যে কোথায় নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এটা হয়ে যাওয়ার পরে এবার প্রত্যেকটা লেবেল নিয়ে আলোচনা হবে, যে কটা সংখ্যা, এটা 39, এটা 15, এটা 20, এটা 4, মাত্র 4টে অ্যাডভার্ব ইউজ করা হয়েছে। এবার প্রথমেই স্টাইলিস্টিক অ্যানালিসিস। দ্য পোয়েম ড্যাফোডিল ইজ রিটেন বাই ওয়ার্ল্ডস রিনাউন্ড রোমান্টিক পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কথাটা প্রথমে বলে দিতে হবে। তারপরে থিম অফ দ্য পোয়েমটা কি? ইটস অ্যাবাউট দ্য বিউটি অফ দ্য নেচার, প্রকৃতির যে সৌন্দর্য তাই নিয়ে এই কবিতাটা, তাই তো? It is shown as where nature itself is a great healer. হিল করে মানে যে একজন ডক্টর ইজ এ গ্রেট হিলার, যে রোগকে ভালো করে, সেরকম প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনকে ভালো করে। এরপরে কি, এই যে 5টা লেভেল আমি বললাম, সেই 5টা লেভেল নিয়ে আলোচনা হবে। লেক্সিক্যাল ফিচার, কেমন করে ওয়ার্ড গুলোকে ইউজ করা হয়েছে। ওপেন ক্লাস অফ ওয়ার্ডস, দে ক্যারি, ওপেন ক্লাস মানে যার যে শব্দগুলোর মানে ভিন্ন হয়ে যাচ্ছে না। আই মানে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড, মানে আমি ক্লাউডের মতোই ঘুরে বেড়াচ্ছি,
খুব বেশি ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করছে না। সো লেক্সিক্যাল ফিচার বলতে হবে, তারপরে গ্রাফোলজিক্যাল ফিচার, সেখানে কি বলতে হবে? দ্য পোয়েম কনসিস্ট অফ 4 স্টানজা। স্টানজা কতগুলো স্টানজায় বিভক্ত? কটা লাইন? 6 লাইন। 6 লাইনস ইজ কল্ড সিস্টেস। আমরা জানি সিস্টেট বলে 6 লাইনকে। আর তার সঙ্গে সঙ্গে মোস্ট অফ দ্য লাইনস আর ইন দ্য ফর্ম অফ দ্য কমপ্লিট সেন্টেন্স। কমপ্লিট সেন্টেন্সের মধ্যে রয়েছে। দেখো অফট শব্দটাকে, অফেন শব্দটাকে অফট বলে ইউজ করা হয়েছে। আর কি রাইমস কি লেখা হয়েছে? এ বি এ বি সি সি, এ বি এ বি সি সি। কিভাবে হয় এগুলো? এই যে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড, ক্লাউড হয়তো এ, এর সঙ্গে ক্রাউড, এ বি হিলসটা বি, আর এটা হচ্ছে ক্রাউড, ক্লাউডের সঙ্গে ক্রাউডের মিল, আবার ড্যাফোডিলস এর সঙ্গে ব্রিজের মিল। বুঝতে পেরেছো? ফলে এ বি 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 সি সি এরকম ভাবে রাইমিং স্কিম। এটা তোমাদেরকে করতে হবে না, কিন্তু এইরকম ভাবে স্টাইলিস্টিক অ্যানালিসিস অফ এ পার্টিকুলার পোয়েম হয়। তারপরে গ্রাফোলজিক্যাল প্যারালেলিজম, ফোনোলজিক্যাল লেভেল, কি লেভেলে করা হয়েছে, কোন কোন পোয়েটিক ডিভাইস ইউজ করা হয়েছে, সিমিলি, কনসোনেন্স, পার্সোনিফিকেশন, এই জিনিসগুলো এখানে বলতে হবে, তবে একটা পোয়েমের স্টাইলিস্টিক অ্যানালিসিস হবে। তো এইভাবে আমি শেষ করলাম তোমাদের স্টাইলিস্টিক্স। তাহলে আমাদের এই যে সেকশনটা, আমাদের মোটামুটি সিলেবাসের 4টে সেকশন শেষ হয়ে গেল, কেবলমাত্র লেটার রাইটিং এর সেকশনটা বাকি থাকলো, লেটার রাইটিং, আর তার সঙ্গে সঙ্গে তোমাদের রিপোর্ট রাইটিং। এই জায়গাটা এটা আমি পরে শেখাবো তোমাদেরকে। তোমরা যেটা করবে, আমি অলরেডি এটা কিন্তু তোমাদেরকে করিয়েছি এগুলো সবকটা। এই যে সেকশনটা পড়ে থাকলো তোমাদের, আমি এই সেকশনের প্রত্যেকটার উত্তর দিয়ে দিয়েছি, আনসার কিও দিয়ে দিয়েছি। এই যে কিং অফ দ্য স্পেডস এন্ড কুইন অফ দ্য হার্টস কিসের সঙ্গে যুক্ত? গেম অফ দ্য কার্ডস এর সঙ্গে। তারপরে গিভ অ্যাট লিস্ট ওয়ান মিনিং টু দ্য ইটালিসাইজড ওয়ার্ডস ইন কোয়েশ্চেন 1। এই যে স্পেড এবং হার্ট, ডিপ্রেশন, দ্য বিয়ার এন্ড দ্য বুল মার্কেট, এইগুলো ডিফারেন্টলি বিভিন্ন রেজিস্টারে তোমাদেরকে ইউজ করে দেখাতে হবে, যেটা আমি করেছি। দাঁড়াও, সো হ্যাঁ আসছি, দাঁড়াও। সো এই রেজিস্টারে কেমন ভাবে ব্যবহার করতে হবে এই বিভিন্ন শব্দগুলোকে, সেগুলো তোমরা একটু ট্রাই করবে, ঠিক আছে? আমি করিয়েছি আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস হ্যাভিং সেক্সিস্ট বায়াস। এই যে সি ইজ এ পোয়েটেস, পোয়েটেসের মধ্যে সেক্সিস্ট বায়াস আছে। মিসেস গাঙ্গুলি মিসের মধ্যে আছে, মিসেসের মধ্যে আছে, ঠিক আছে? ফলে এই জিনিসগুলো তোমরা প্র্যাকটিস করো। পরের দিন আমি তোমাদের সঙ্গে একসঙ্গে এটা প্র্যাকটিস করে এই সেকশনটাকে শেষ করব। বলো পরিষ্কার কিনা? এই পরীক্ষাতে কিন্তু 2 নম্বরের প্রশ্ন একটু কম ইম্পর্টেন্ট হয়ে যাওয়ার ফলে তোমাদেরকে যেটা আগের দিনের ক্লাসে বলেছি সেই প্র্যাকটিসটা কিন্তু চালাতে থাকো। অর্থাৎ কি, 2017 সালের, 18 সালের এবং 19 সালের যেগুলো 5 নম্বর এবং 10 নম্বরের যে প্রশ্নগুলো পড়েছে, সবকটা প্রশ্নেরই উত্তর কিন্তু আমার স্টাডি মেটেরিয়ালে দেওয়া আছে। এই যে 10 নম্বরের প্রশ্ন, তার আগে 5 নম্বরের প্রশ্ন, 18 10 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, এইগুলো আমার কোর্স মেটেরিয়াল দেখে ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করতে শুরু করো এখন থেকে। বুঝতে পেরেছো? এবং যেটা অবশ্যই করো সেটা হচ্ছে লিখে প্র্যাকটিস করে স্ক্যান করো, স্ক্যান করে ইমেল করো। ইমেল কোথায় করবে? ইমেলে প্র্যাকটিস করার যে অ্যাড্রেসটা সেটা আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ চ্যাটে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে, যে এই ঠিকানায় ইমেল করো। এখন থেকে প্র্যাকটিস না করলে অনলাইন ব্লেন্ডেড ওপেন এক্সামিনেশন দিতে পারবে না। বুঝতে পেরেছো? এখন থেকে মোবাইলটাকে নাও, কোনো একটা স্ক্যানার ডাউনলোড করো, স্ক্যান করো, করে 3-4 পাতা লেখো, সেই স্ক্যান পেজটা প্র্যাকটিস করে পাঠাও। আমি বলে দেবো এসছে কি এসছে না। স্যার কোন স্ক্যানটা ডাউনলোড করব? না, আমি এক্ষুনি যাবো, আমি 10 মিনিটের মধ্যে বেরোবো। হ্যাঁ, কখন যাবে? 5 মিনিটের মধ্যে বেরোলে হবে তো? আমি 5 মিনিটের মধ্যে বেরোচ্ছি, আমি 5 মিনিটের মধ্যে বেরোচ্ছি। বেশ, হ্যাঁ দাঁড়াও, আমি 5 মিনিটের মধ্যে। স্যার তো সেদিন বললেন যে কোনটা ডাউনলোড করতে হবে। অ্যাডোব স্ক্যানার বা ডক স্ক্যানার বা ট্যাব স্ক্যানার, এই তিনটের মধ্যে যে কোনো একটা স্ক্যানার ডাউনলোড করো, ঠিক আছে? করে করো। আজকে আমার একটা আমাকে একটা ইনজেকশন নিতে যেতে হবে, বুঝেছো তো? আমি সেই জন্য আজকে যাচ্ছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিনে। এই পরের সপ্তাহে আমি কোনো ক্লাস নেবো না, কারণ আমি কাশ্মীর যাচ্ছি। আই কাম ব্যাক ফ্রম কাশ্মীর অ্যান্ড দেন তারপরের সপ্তাহ থেকে, পরের সপ্তাহে 2টো ক্লাস আমার হবে না, আমার তো সিলেবাস হয়েই গেল। তারপরের সপ্তাহ থেকে আমরা প্র্যাকটিস করতে শুরু করবো, ঠিক আছে? ক্লিয়ার?
আজকের ক্লাসটা ঠিক আছে স্যার, ক্লিয়ার। এখানেই শেষ করছি কারণ একটু তাড়াহুড়ো আছে। ঠিক আছে, পরের দিনে সময় দিচ্ছি। ওকে স্যার, ওকে স্যার। ভালো করে প্র্যাকটিস করতে থাকো। আচ্ছা, প্র্যাকটিস করছি স্যার। ঠিক আছে। বেশ। হ্যাঁ।